তাহলে তুমি এসব কথা আমাকে আগে কেন বলোনি? তুমি আমাকে বিয়ে বা কেন করলে? কেনই বা শহরে নিয়ে আসলে? দীপ্ত, এই দীপ্ত। জি চাচা। এই তুই কি ভুলে গেছিস? কোনটা চাচা? আজকে কয় তারিখ? কেন আজকে 1 তারিখ, রবিবার। হ্যাঁ, আজকে যে তোর আপমনি মানে আমার মেয়ে গ্রামে আসার কথা, তুই কি সব ভুলে গেছিস? ও তাই তো, হ্যাঁ হ্যাঁ আসার কথা। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ও হয়তো ট্রেন থেকে নেমে একা একা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি রেল স্টেশনে যা, না হলে কিন্তু ও রেগে যাবে। যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখনই যাচ্ছি। ম্যাডাম, আমি দুঃখিত, আগের বারের মতো এবারও একটু দেরি হয়ে গেল। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি যখনই গ্রামে আসি তখনই কি তোর সমস্যা থাকে? গতবারও যখন গ্রামে এসেছি তখনও আমার 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর বাবাকেও বলি কেন যে তোকে পাঠায়। ম্যাডাম আসলে হয়েছে কি, গতকাল রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, রাত জেগেছিলাম তো তাই। তোর আর অজুহাত দিতে হবে না, তোর মতো গরিব ছোট লোকদের একটাই অভ্যাস, মিথ্যা কথা বলা আর অজুহাত দেওয়া। তাছাড়া তুই তো শুধু গরিব আর ছোট লোক না, তুই তো এতিমও, তুই তো মা বাবাও নেই, তুই তো রাস্তার ছেলে। তোকে তো আমার বাবা মা দয়া করে বাড়িতে নিয়ে এসেছি, আর রাস্তার ছেলে তো মিথ্যা কথা বলি, এটাই স্বাভাবিক। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আপনি সেই কখন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছেন, আমি একটু দেরি করে এসেছি দেখে আপনি এসব বলবেন? হ্যাঁ শোনালাম, তাতে কি? তোরা তো জন্মেছিসই কথা শোনার জন্য। এত কথা না বলে আমার লাগেজটা নিয়ে চল। কিরে মা, কেমন আছিস? আসতে কোনো সমস্যা নেই তো? সমস্যা হয়নি মানে 100 বার সমস্যা হয়েছে। আর তাছাড়া আমার সমস্যা হোক বা না হোক তাতে তোমাদের কি? তোমরা তো এসব মাথায়ই নাও না। মাথায় নেই না মানে? তুই বাড়ি এসে কি সব শুরু করেছিস? তোকে কে কি বলেছে তুই আমাকে বল। তোমাদের কতবার করে বলেছি যে তোমরা কেউ আমাকে আনতে যাবা, নাহলে যাওয়ার দরকার নেই, কেন বারবার এই এতিমটাকে পাঠাও? পিয়া, তুই এতিম কাকে বলছিস? তোকে না কতবার বলেছি তুই ওকে কাজের লোক বা এতিম বলবি না, ও তো এই বাড়িরই ছেলে, তুই ওকে এসব কেন বলিস? বাড়ির ছেলে মানে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? রাস্তা থেকে একটা ছেলেকে তুলে এনে বলছো বাড়ির ছেলে, তোমরা পারো বটে। আচ্ছা মা, এইসব বাদ দে, অনেক দূর থেকে এসেছিস, অনেক ক্লান্ত, চল ভেতরে চল। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, আর এই এতিমটাকে বলে দিও যেন আমার আশেপাশে না ঘোরে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলে দেব। এখন চল তো। মা, তোর পড়াশোনা কেমন চলছে? জি বাবা, ভালোই চলছে। কোনো সমস্যা হচ্ছে না তো? না, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা বাবা, বলো তো কি এমন হয়েছে যে আমাকে এত তাড়াহুড়ো করে গ্রামে ডেকে নিয়ে আসলে? নে চা নে। দীপ্ত দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কিন্তু চাচা, আপনারা তো এখানে কথা বলছেন, আমি এখানে থেকে কি করব? আরে তোর এখানে থাকার দরকার আছে বলেই তোকে থাকতে বলেছি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখানেই থাকছি। পিয়া, তুই বলেছিলি না তোকে কেন তাড়াহুড়া করে গ্রামে ডেকেছি? আমি তোর বিয়ে ঠিক করেছি। কি? আমার বিয়ে ঠিক করেছো, তাও আবার আমাকে না জানিয়ে? আরে জানানোর কি আছে, মেয়ে বড় হয়েছে, তাকে তো বিয়ে দিতেই হবে। আর ভালো একটা ছেলে পেয়েছি, তোর সাথে তার বিয়ে ঠিক করেছি। না বাবা, তোমরা এটা মোটেও ঠিক করোনি। আমি এখন বড় হয়েছি, আমার নিজস্ব মতামত আছে। তোমরা যাকে তাকে ধরে এনে বলবে বিয়ে করতে, আর আমি বিয়ে করে নিব, তা তো হয় না। আরে না না, তুই তাকে চিনিস এবং জানিস। চিনি মানে? কে সে? আরে ও তো আমাদের দীপ্ত, খুবই ভালো ছেলে, তুই ওকে চিনিস না? অসম্ভব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই গরিব ছোট লোক এতিম ছেলেটাকে বিয়ে করব, যার না আছে বাবা মা, না আছে মাথা গোজার ঠাই। আমি এমন কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না যার সাথে আমার যায় না। ও বিয়ে করে আমাকে খাওয়াবে কি, রাখবে কোথায়? ও নিজেই তো অন্যের বাড়ির চাকর। দেখ পিয়া, তোকে আগেও বলেছি, এখনো বলছি, তুই দীপ্তকে কখনো চাকর বলবি না। আর তাছাড়া দীপ্তর সাথে বিয়ে হলে তো ভালোই হবে, ছেলে হিসাবে অনেক ভালো।
ও এখন আমাদের বাড়িতে থাকে, বিয়ের পরে আমাদের বাড়িতে থাকবে। না না চাচা, অসম্ভব, এটা হতে পারে না। তাছাড়া ম্যাডাম তো ঠিক কথাই বলেছে, আমি তো এতিম, আমার থাকার জায়গা নেই। আমি ম্যাডামকে কিভাবে বিয়ে করতে পারি? দীপ্ত, তুই চুপ কর। তুই আমাকে বাবার মতো ভাবিস না। আমি যা করবো তোর ভালোর জন্যই করব। ও একটা গরিব এতিম ছোট লোক, ওকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তোমার শেষ সিদ্ধান্ত কি? তুমি দীপ্তকে বিয়ে করবে কি না? না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তুমি যদি আমার পছন্দ করা ছেলে দীপ্তকে বিয়ে না করো, তাহলে আমার যত সয় সম্পত্তি আছে আমি সব কিছু এতিমখানায় দান করে দেব। তোমার নামে একটা কানাকড়িও সম্পত্তি যাবে না। আর তুমি যে ঢাকায় পড়াশোনা করছো না, আজ থেকে তা সব বন্ধ হয়ে যাবে। এখন তুমি আসতে পারো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমার একমাত্র মেয়ে, আমার তো একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দাও তাহলে আমার কি হবে? তোমার কি হবে সেটা আমি কি করে বলবো? তুমি যদি আমার কথা না ভাবো, আমি তোমার কথা কেন ভাববো? আর আমার যেটা সিদ্ধান্ত সেটা আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এখন যদি আমি বাবার প্রস্তাবে অমত করি তাহলে তো বাবা সত্যি আমার পড়াশোনা বন্ধ করে দেবে, আর এটা হলে তো আমারই সমস্যা। কিন্তু আমি তো এই এতিমটাকেও কোনোভাবে বিয়ে করতে পারবো না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার প্রস্তাবে রাজি, আমি বিয়ে করতেও রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। দীপ্ত যদি আমার সাথে ঢাকায় যেতে রাজি থাকে তাহলে আমার ওকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। তোদের বিয়েটা আমি ধুমধাম করে দিব। না বাবা, এগুলোর কিছুরই দরকার নেই। আমরা আজকে বিয়ে করব, কালকেই শহরে চলে যাব, কারণ 2 দিন পর থেকে আমার পরীক্ষা। কি দীপ্ত, পারবে তো? হ্যাঁ ম্যাডাম, পারবো। আলহামদুলিল্লাহ। কতদিন দেখি না তোমায়, আমার মন খারাপ করে না বুঝি? কি বলছো? আমি তো গ্রামে গিয়েছি মাত্র 2 দিন হলো, আর এতেই তুমি আমাকে এত মিস করছো? হ্যাঁ, সময় অনুযায়ী হয়তো বা 2 দিন, কিন্তু এই 2টা দিন আমার 2টা বছরের মতো মনে হয়েছে। আর এই ছেলেটাকে তোমার গ্রামের চাচাতো ভাই নাকি? আরে না, আমি তোমাকে ভিতরে গিয়ে সবকিছু খুলে বলছি। এদিক তো চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু উনি কে প্রিয়া? আর এটা কার বাড়ি? উফ, ভেবেছিলাম বাসায় ওঠে ঠান্ডা মাথায় তোকে সবকিছু বলবো, কিন্তু তোর তো দেখছি অনেক কৌতূহল। তাহলে শোন, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড মিরাজ। আমাদের 2 বছরের রিলেশনশিপ। যে বাড়িতে তোকে নিয়ে যাচ্ছি এটা আমার বয়ফ্রেন্ডেরই বাড়ি। আমরা 1 বছর ধরে লিভ টুগেদারে আছি। তাহলে তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? তুমি আমাকে বিয়ে বা কেন করলে? কেনই বা শহরে নিয়ে আসলে? আরে ধুর, তোকে যদি বিয়ে না করতাম তাহলে আমি শহরে আসতাম কিভাবে, আর আমার পড়াশোনাই বা কন্টিনিউ করতাম কিভাবে? আমি যদি তখন বাবাকে বলতাম তোকে বিয়ে করব না, তাহলে বাবা আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিত, আর আমার সম্পত্তিও হাতছাড়া হয়ে যেত। ভাগ্যিস চাচা আমাকে বুদ্ধিটা দিয়েছিল। চাচু। হ্যাঁ মা, তুই এসেছিস? হ্যাঁ মা, তুই আমাদের বংশের সবচেয়ে বেশি শিক্ষিত মেয়ে, তোর বাবা কি কাজটা করলো? আমাদের বাড়ির কাজের লোকের সাথে তোর বিয়ে ঠিক করলো। চাচু, এই ব্যাপারটা নিয়ে আমিও খুবই চিন্তিত। কি করব বলো? তুমি তো জানোই বাবার কথা না শুনলে বাবা সব সম্পত্তি এতিমখানায় দান করে দেবে। আমার মাথা কাজ করছে না, আমি কি করব? চাচু, তুমি আমাকে কোনো একটা উপায় বলো। শোন, তুই তোর বাবার কথায় রাজি হয়ে যা, বিয়েটা করে নে। কি বলছো চাচু? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি কি বলি সেটা শোন। ঠিক আছে চাচু, তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করব। আর জেনে শুনে তো কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া করতে পারি না, তাই না? তাই তোকে বিয়ে করলাম আর শহরে নিয়ে চলে আসলাম, আমার সম্পত্তিও রয়ে গেল। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি বলছো? কে স্বামী কে হাজবেন্ড? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ধুর, তুমিও শুরু করলে। আমি যখন গ্রামে গিয়েছি বাবা আমাকে বললো বিয়ে করতে হবে, আর আমাকে কাকে বিয়ে করতে হবে জানো? এই গ্রাম্য খ্যাটটাকে, যার টাকা পয়সা নেই, এতিম, মা বাবা নেই, এমনকি মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। আমি প্রথমে রাজিই হইনি, কিন্তু বাবা বলল বিয়ে না করলে সব সম্পত্তি এতিমখানায় দান করে দিবে, আর আমার পড়াশোনাটাও বন্ধ করে দিবে। অগত্যা বাধ্য হয়ে ওকে বিয়ে করা লাগলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে বলবো বেশ ভালোই করছো। আর আমি তো কোনো গ্রামের খ্যাত না যে মাইন্ড করবো।
এমনটা তো হতেই পারে, আর মানুষের জীবনে যে একটাই বিয়ে করতে হবে এমন তো কিছু না। যাই হোক, তুমি অনেক ক্লান্ত, চলো বাসায় চলো। এই তুইও ভিতরে চল। আর শোন, ভিতরে আমার হবু শাশুড়ি আছে, মানে মিরাজের মা। ওনার কানে যেন কোনো কথা না যায়। ওনাকে বলবো তুই আমার চাচাতো ভাই, ঠিক আছে? তুই দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। আচ্ছা তোমরা ভিতরে যাও, বাইক নিয়ে আসছি। এই শোনো না, তুমি তো গ্রামে গিয়েছিলে, এদিকে কি হয়েছে জানো? খালিদ আমাকে বারবার কল দিয়ে যাচ্ছে। কেন? ওইটার আবার কি হলো? ও কেন কল দিচ্ছে? কেন জানো না, আমরা একসাথে আড্ডা দিই, হয়তো তোমাকে অনেকদিন দেখছে না, এর জন্য অনেক মিস করছে। আচ্ছা তুমি রেডি হও, আমরা খালিদের কাছে যাবো। আমি তো রেডিই আছি, চলো তাহলে যাই, দেখা করে আসি। আরে প্রিয়া, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে নাকি স্বামীর অধিকার খাটাতে এসেছো? দেখো, আমি তোমাকে সাফ সাফ জানাচ্ছি, তোমাকে কেন বিয়ে করেছি সেটা তো তুমি জেনেই গেছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না। এখন যদি তুমি আমার কাছে কারণ জানতে চাও, আমার কাছে অনেকগুলো কারণ আছে। প্রথমত তুমি গরিব, তারপর তোমার বাবা মা নেই, তুমি এতিম, না আছে তোমার বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা। আর তোমার মতো একটা এতিমকে বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোমাকে এখানে নিয়ে এসেছি ভালো কথা, কিছুদিন এখানে থাকো, তারপর তোমাকে গ্রামে পাঠিয়ে দিব। না প্রিয়া, তুমি ভুল ভাবছো। আমি কোনো স্বামীর অধিকার খাটাতে আসিনি। আর আমি এখানে এসেই বুঝতে পেরে গেছি যে তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। আমি আসলে তোমার বন্ধু হতে চাইছিলাম, স্বামী হতে না পারে অন্তত বন্ধু তো হতে পারি। তাই জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাচ্ছ, মানে আমি তোমাদের সাথে যেতে চাচ্ছিলাম। আমাদের সাথে বাইরে যাবে? তোমার মাথা ঠিক আছে? কেন প্রিয়া, সমস্যা কোথায়? সমস্যা অনেক জায়গায় আছে, তোমাকে নিয়ে আমরা বাইরে বের হতে পারবো না, তুমি বাড়িতেই থাকো। আহা বিয়া, তুমি তো বলেছো ওকে কদিন পরে গ্রামে পাঠিয়ে দিবে, আর ও তো তোমার কাছে স্বামী অধিকার চাচ্ছে না, তাহলে আমাদের সাথে গেলে সমস্যা কোথায়? এই তুমি চলো তো। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের সামনে আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না, সবকিছু তোমাকেই ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো তো। চলো। In the sea, wasn't it? Oh, nice, bye. আরে জুম করিস না, কিছু জুম কর। আরে দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে খা, এত পাগল কিসে? এ মাল আস্তে খাওয়া যায় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। করা করা। আরে সেই বাবা। কি রে, কি অবস্থা? শুনলাম তুই নাকি আমাকে খুব মিস করছিস। মিস তো করবই, দেখ কতদিন একসঙ্গে আড্ডা দিই না, মজা করি না, মিস না করে কি পারি বল? হ্যাঁ হয়েছে হয়েছে, তোর আর হাওয়া দিতে হবে না আমাকে। আরে না না, হাওয়া দিচ্ছি না। আরে কার্টুনটাকে দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। হ্যাঁ, ও গ্রাম থেকে এসেছে, ও পিয়ার পরিচিত। আসলে আমার বাসায় কাজের লোক নেই তো, তাই ওকে কাজের জন্য নিয়ে এসেছি। আচ্ছা সে না হয় বুঝলাম, কাজের লোক সাথে সাথে নিয়ে ঘুরছিস কেন? আরে না না, তেমন কিছু না, এমনি একটু কাজ ছিল তাই সাথে নিয়ে বের হয়েছি। কাজের লোকের সাথে যখন এনেছিস তাহলে একটু কাজ না করালে কি হয়? এই কার্টুন, এদিকে আয়। আপনি আমাকে কার্টুন কেন ডাকছেন? আমার নাম তো কার্টুন না, আমার নাম দীপ্ত। আরে ওই হলো, থাকিস তো গ্রামে, আর গ্রামের সবাই তো কার্টুনই হয়। দেখিস না তোর কি অবস্থা, তুই কিভাবে আছিস আর আমরা তিনজন কিভাবে আছি। যাক, অত কথা না বাড়াই, সামনে যে দোকানটা দেখছিস না, ওখান থেকে আমাদের একটা সিগারেট নিয়ে যা। সিগারেট? কিন্তু সিগারেট খাওয়া তো ভালো না। এই তোকে কত জ্ঞান দিতে বলেছি? কোনটা ভালো কোনটা মন্দ ওটা আমরা বুঝি। তোকে যেটা বলেছি ওই দোকান থেকে একটা সিগারেট নিয়ে, আর যে টাকাটা থাকবে ওটা তুই রেখে দিস। এ যা। কি ব্যাপার, শুনছিস না আমার বন্ধু কি বলছে? যা ওই দোকান থেকে সিগারেট নিয়ে একটা। মামা, এরকম কাজের লোক তো মাঝে মধ্যে নিয়ে বেরোতে পারিস, দেখ কাজে কিন্তু লাগছে। দাঁড়া দাঁড়া, একটা কল আসছে। আচ্ছা তুই কথা বলে। কি রে বাবা, তুই আর কতদিন এমনি করে চলবি? তোকে তো আগে পরে কোনোদিন কোনো জিনিসের পেছনে এত সময় দিতে দেখি নাই। তো তাহলে তুই পিয়ার মধ্যে এমন কি দেখলি যে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছিস? কি যে দেখছি সেটা আমিই বুঝতে পারছি। তুই কোনো চিন্তা করিস না, কয়েকদিনের ভিতরে পুরো সার্চ করে দেবো। একবার কাছে পাই মামা, পুরো টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দেবো। আরে না না, আগে ফেলিস না মামা, তুই তো আগে আমাকে একটু টেস্ট করতে দিবি না? আরে হবে হবে, সবই হবে। এই আর কি। এই যে ভাই, আপনার সিগারেট আর এই 10 টাকা অবশিষ্ট আছে। কি রে, তোকে না বললাম অবশিষ্ট টাকা তোর কাছে রেখে দিতে? ভাই আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি না, কাউকে উপকার করলে প্রতিদান হিসেবে কিছু নিই না।
এগুলো কোন জায়গা পালোস তোরা? তুই কোন জায়গায় ধরে নিয়ে আসছিস? আসবো? হ্যাঁ আসো। কিন্তু এত রাতে তুমি ঘুমাওনি? আসলে তোমার সাথে কিছু কথা ছিল। বসো, বলো। আসলে পিয়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে স্বামী হিসেবে কোনোদিন মেনে নিতে পারবে না, কিন্তু তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, সে তোমার জন্য মোটেও ঠিক না, সে তোমার ভালো চায় না। দেখো, আমি কিন্তু এখন পর্যন্ত তোমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছি। আমি চাইলে শহরে এসে তোমাকে গ্রামে পাঠিয়ে দিতে পারতাম, আমি কিন্তু তা করিনি। আমি তোমাকে আমার বাসায় থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, আর তুমি এসব করছো। ছি। না না প্রিয়া, তুমি বিশ্বাস করো, আজকে আমি নিজের কানেই শুনেছি। একবার কাছে পাই মামা, পুরো টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দেবো। আরে না না, আগে ফেলিস না মামা, তুই তো আগে আমাকে একটু টেস্ট করতে দিবি না? আরে হবে হবে, সবই হবে। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। তুমি তোমার নিজের স্বার্থ হাসিল করার জন্য আমি মিথ্যা কথা বলছো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি তোমার মুখ আর দেখতে চাই না, তোমার সাথে আর কোনো কথাও বলতে চাই না। কাল সকালেই তুমি এই শহর ছেড়ে চলে যাবে। কিন্তু প্রিয়া, কোনো কিন্তু না, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না, আর তোমার এই নোংরা মুখটা আমি আর দেখতে চাই না। কালকেই গ্রামে চলে যাবে। এই জন্যই আমি কোনো এতিমদের দেখতে পারি না। এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে। এই শোন, আমি না মিরাজকে অনেক দিন ধরে চিনি, আর মিরাজকে আমি অনেক ভালোবাসি। মিরাজও আমাকে অনেক ভালোবাসি। আর মিরাজ তোর মতো রাস্তার ছেলে না, তোর মুখ আমি আর দেখতে চাই না। কাল সকালেই গ্রামে চলে যাবি, যা। মিরাজ, আমরা কোথায় যাচ্ছি? আর এই নির্জন রাস্তা দিয়ে কেন যাচ্ছি? কেন, তোমাকে বলেছিলাম না তোমাকে একটা সারপ্রাইজ দেবো? আর সারপ্রাইজটা যদি বলেই দেই তাহলে কি সারপ্রাইজ থাকলো? আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু আজকে তো তোমার জন্মদিনও না, আর বিশেষ কোনো দিনও না, তাহলে কিসের সারপ্রাইজ মিরাজ? আরে এত কথা বলো না তো, এত কথা ভালো লাগছে না। তুমি সামনেই চলো, সামনে গেলেই বুঝতে পারবে। আরে আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছ? আসো না। খালিদ, তুই এখানে? মিরাজ, তুমি তো বলনি খালিদ এখানে। সব কিছু কি আগে থেকে বলে দিলে হয়? কিছু জিনিস হুট করে করতে হয়, যেমন এখন আমি। মিরাজ, কি করছো তুমি এসব? কি বলছো? বুঝতে পারবে শোনা, সব বুঝতে পারবে। যখন সব ক্লিয়ার করে দেবো তখন সব বুঝতে পারবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার মিরাজ? তুমি কি ড্রিঙ্ক করেছো? রাস্তাঘাটে এসব কি করছো? কেন সোনা, তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা মানুষ গায়ে দিলে সমস্যা কোথায়? তুমিও আমাকে বিয়ে করবে, আমিও তোমাকে বিয়ে করবো, আর বিয়ের পর তো সবই হবে। তাহলে এখন একটু। আরে এত কথা ভালো লাগে না, চল। মিরাজ, খালিদ, তোমরা এমন কেন করছো? তুই কি মনে করিস মিরাজ তোকে ভালোবাসে? আরে না রে পাগলি, ও তোর সাথে ব্যবহার করছে। ছোটবেলা থেকে ওর আর কোনো নেশা নাই, গাঁজা খায় না, বিড়ি খায় না, শুধু একটাই নেশা। কিন্তু যাই বলিস, তোর ভেতরে এমন কি পাইছে আমার তো একটু দেখতে হবে, তাই না? মিরাজ, খালিদ এসব কি বলছি? তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। ভালোবাসি? তা আবার তোকে? আমার ডিকশনারিতে ভালোবাসা বলে কোনো শব্দ নেই। আমি তো শুধু তোকে কাছে পেতে চাই, আর কাছে পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। যেমন ধর, আমি আমার মাকে ভুলভাল বুঝিয়ে তোকে আমার বাসায় রেখেছি, যেন তুই আমাকে বিশ্বাস করিস। ভেবেছিলাম তোকে আমার বাড়িতে রাখলে আমি সব কিছু পাবো, কিন্তু সালা আমি কিছুই পেলাম না। কিছু যখন পেলামই না, তখন বাড়িতে রেখে কী লাভ? যা করার এখনই করে নিব। মিরাজ, ছেড়ে দাও আমাকে। রিয়া, তুই এখানে কি করছিস? তোর না সকালে গ্রামে যাওয়ার কথা? দীপ্ত, তুমি এখানে? হ্যাঁ আমি। তোমাদের হিসাব অনুযায়ী এখন আমার গ্রামে থাকার কথা। পিয়া, আমি তোমাকে বলেছিলাম না, তুমি যাকে ভালোবেসেছো, যাকে পছন্দ করেছো, সে সঠিক মানুষ না। এখন দেখছো তো তোমার সাথে কি করতে যাচ্ছিল। আমি সেদিন শুনেছিলাম এই মিরাজ আর খালিদ তোমাকে নিয়ে কি বলছিল, আর এই সব কিছু জানার পরে আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে যেতাম। তুমি মানো আর না মানো, এখনো পর্যন্ত আমি তোমার স্বামী।
এত কিছুর পরে আমি তোমাকে রেখে কিভাবে চলে যেতাম? তোমাকে বাঁচানোর জন্য, তোমার ইজ্জত রক্ষা করার জন্য আমার থেকে যেতে হতো। এই কার্টুন, এখন নীতি কথা বলতে হবে না তোর, এমনি গায়ে জ্বালা। তুই এখান থেকে যা। তুই ঠিকই বলেছিস, ওকে এখান থেকে সরাতে হবে। এই থামো তোমরা, কি করবে? আমাকে মারবে তো? ঠিক আছে, আমি না হয় মার খেয়েই নেব, কারণ আমি তোমাদের সাথে পারবো না। তোমরা দুজন আর আমি একজন। তবে আমাকে যদি তোমরা মারো, সবচেয়ে বড় ভুল কাজ করে ফেলবে। তার মানে কি করেছিস তুই? সেটা না হয় 5 মিনিট পরে তোমরা বুঝতে পারবে। তোমরা একটা কাজ করো, এই 5 মিনিট আমাকে মারতে থাকো। আমি পুলিশকে কল দিয়েছি আর এই লোকেশনটাও পাঠিয়ে দিয়েছি। আমাকে মারতে থাকবে আর পুলিশ চলে আসবে। আর পিয়া তখন নিজের মুখে তোমাদের সব কথা বলে দেবে। তখন দেখবে তোমাদের অবস্থা কি হয়। ভাই, আমি পুলিশের ঝামেলা জড়াতে চাই না। এটাকে তো কার্টুন ভেবেছিলাম, কিন্তু এটার মাথায় অনেক বুদ্ধি। আমি পালাবো, তুই থাকলে থাক। এই দাঁড়া, আমিও যাব। আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে শালি, তোর খবর আছে। তোকে যদি আমি কখনো পাই, তোকে যে আমি কি করব ভাই, চল। আমার কাজ শেষ। আমি মনে করি এখানে থাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি গ্রামে ফিরে যাচ্ছি। এখন তুমি কি করবে সেটা তুমি ভালো জানো। কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে যাও। এই নির্জন জায়গায় নিজের স্ত্রীকে ফেলে রেখে চলে যাচ্ছ? কেমন স্বামী তুমি? আমি মানে? হ্যাঁ, স্বামী। তুমি ঠিকই শুনেছ। আমি অনেক বড় ভুল করেছি। আমি সোনা রেখে তো আমার পিছনে ছুটেছি। আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, তুমি আমাকে গ্রহণ করবে কিনা আমি তাও জানি না। তবে আমি সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যা করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কি করবে না? কি বলছো তুমি? মাফ করবো না মানে? অবশ্যই মাফ করব। পিয়া, আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি কি সত্যি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো? শুধু মেনে নেইনি, চলো আমরা দুজনে গ্রামে চলে যাব। জানো পিয়া, আজ আমার কত খুশি লাগছে। আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন এভাবে তোমাকে রক্ষা করে যাব। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। চলো।